ইসরায়েলি কর্তৃক কাতারে হামলার পর মধ্যপ্রাচ্যে আরেক বিস্ফোরক মন্তব্য করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। তাদের প্রতিবেদনে উঠে এসেছে এবার ইসরায়েলের মূল টার্গেট হচ্ছে তুরস্ক। তুরস্কে হামাসের শীর্ষস্থানীয় কয়েকজন নেতা আছে, আর সেটি মূলত তাদের টার্গেটের অন্যতম কারণ হতে পারে। বন্ধুরা, কাতারে হামলার পর ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রগুলো একঘরে করার চেষ্টা করছে এবং তারা সেই লক্ষ্য নিয়েই সামনের দিকে এগোচ্ছে। তারপরও মিস্টার নেতানিয়াহু তার লক্ষ্যে অবিচল, আর এই প্রক্রিয়ার সর্বশেষ সংযোজন হচ্ছে তুরস্ক। আমি পূর্বে আপনাদের একটি ভিডিও দিয়েছিলাম যে তুরস্ক আর কাতার এক কথা নয়। তারপরও তুরস্কে হামলার সাহস তারা কিভাবে পাচ্ছে সেই ব্যাপারগুলো আপনাদের সামনে একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তার এক বিশ্লেষণে দাবি করেছে এবার সম্ভবত তুরস্কের অভ্যন্তরে হামলা চালানোর পরিকল্পনা করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী মিস্টার নেতানিয়াহু। তার এই সাহস এসেছে বা আত্মবিশ্বাস এসেছে কয়েকটা কারণে। তার মধ্যে অন্যতম একটা হলো কাতারের অভ্যন্তরে দোহায় হামলা চালানোর পর কাতারের অন্যতম মিত্র আমেরিকার তরফ থেকে তেমন কোনো প্রতিক্রিয়া পায়নি ইসরায়েল, তাই এটি তাদের আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে দিয়েছে। তাই পার্শ্ববর্তী দেশসমূহে হামলার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র তেমন কোনো প্রতিক্রিয়া দেখাবে না, এমনটাই মনে করেন মিস্টার নেতানিয়াহু বা ইসরায়েল। তুরস্ক সামরিক জোট ন্যাটোর সদস্য, তবে যদি ইসরায়েল তুরস্কের অভ্যন্তরে হামলা চালায় আর্টিকেল 5 পুনরুজ্জীবনের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র তেমন কোনো আগ্রহী দেখাবে না। এই ব্যাপারটি অবশ্য মিস্টার রিসেপ তাইপ এরদোগান খুব ভালো করে জানেন। তাই সামগ্রিক নিরাপত্তা এবং প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে স্পষ্টতই তুরস্ক এখন আর আমেরিকার উপরে পরিপূর্ণভাবে নির্ভর করে না। আর এ কারণেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে গেম চেঞ্জার S-400 ক্রয় করেছে রাশিয়ার কাছ থেকে মিস্টার এরদোগান। এই সকল ঘটনার পর মধ্যপ্রাচ্যে আর কখনোই মূলত এরদোগান S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সমর্পণ তো করবেনই না, প্রয়োজন বোধে স্টিলথ 5th জেনারেশন বলেন অথবা S-400 মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তিনি আরও অধিক হারে আমদানি করতে পারেন। কারণ বর্তমান মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সংখ্যা এবং নিরাপত্তা উদ্বেগ সুস্পষ্টভাবে বাস্তবসম্মত। মধ্যপ্রাচ্যের ইসরায়েলের উচ্চাকাঙ্ক্ষার ক্ষেত্রে বলি হতে পারে এই সকল রাষ্ট্রগুলো। আর এখন যদি তাদের প্রতিরক্ষা নীতি এবং প্রতিরক্ষা সমরাস্ত্র ভিত্তিক অবস্থান এবং মধ্যপ্রাচ্যের ঐক্যবদ্ধতা না থাকে, তাহলে তাদের বড় ধরনের খেসারত দিতে হবে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের এক্ষেত্রে তেমন কোনো বিরোধিতাই দেখা যাচ্ছে না। আর এটি মিস্টার নেতানিয়াহুকে এমন একটা অবস্থানে নিয়ে এসেছে, ভবিষ্যতে আরও তিনি আগ্রাসী হতে পারেন মধ্যপ্রাচ্যের এই সকল রাষ্ট্রগুলোর উপরে। ওয়াশিংটনের আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো মাইকেল রুবিনের মতে কাতারের পরে এখন ইসরায়েলের বাস্তবসম্মত পরবর্তী টার্গেট হতে পারে তুরস্ক, এবং এ ব্যাপারে তুরস্ককে তিনি আর একটা পরামর্শ দিয়ে দিয়েছেন। আর সেই পরামর্শটি আমার কাছে খুবই বাস্তবসম্মত মনে হয়েছে। তার বক্তব্য অনুসারে যদি ইসরায়েলকে তুরস্ক ঠেকাতে চায় তাহলে শুধুমাত্র ন্যাটোর উপর নির্ভর করা হবে বোকামি। অর্থাৎ শুধুমাত্র ন্যাটোর উপর নির্ভর না করার জন্য তিনি এই পরামর্শ দিয়েছেন তুরস্ককে। বন্ধুরা, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টা ছড়িয়ে পড়েছে যে তুরস্ক ইসরায়েলের পরবর্তী টার্গেট অথবা হামলার লক্ষ্যবস্তু হতে পারে। এদিকে এই সকল খবর ছড়িয়ে পড়ার পর তুরস্কের তরফ থেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে। পূর্ব ভূমধ্যসাগরে তুরস্কের নৌবাহিনীর শক্তিশালী উপস্থিতি মূলত ইসরায়েলের জন্য একটি সংকেত বলে তারা মনে করে থাকে। বন্ধুরা, সিরিয়াতে তুরস্কের ক্রমবর্ধমান সামরিক এবং কূটনৈতিক উপস্থিতি ইসরায়েলকে ভীত বা সন্ত্রস্ত করেছে। সিরিয়ার পুনর্গঠন থেকে শুরু করে সিরিয়াতে একক বাদপরি এখন ইসরায়েল করতে পারছে না। বন্ধুরা, এই অবস্থায় তুরস্ককে তারা সরাসরি শত্রু মনে করতে পারে। কারণ পূর্ব ভূমধ্যসাগর, সিরিয়া থেকে শুরু করে প্যালেস্টাইন পর্যন্ত প্রত্যেকখানেই তুরস্কের প্রভাব রয়েছে। এক্ষেত্রে প্যালেস্টাইন যুদ্ধ শেষ না হওয়ার কারণে এবং তাদের উপরে এই ধরনের ম্যাসাকার ভিত্তিক আক্রমণ পরিচালনার শাস্তি হিসেবে তুরস্ক ইসরায়েলের সাথে সকল প্রকার কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে। বন্ধুরা, এর পাশাপাশি আন্তর্জাতিক আদালতে যুদ্ধাপরাধ ভিত্তিক বিভিন্ন এভিডেন্স তুরস্কের মাধ্যমেই তুলে দেওয়া হয় এবং তারা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সকল ব্যাপারগুলো ইসরায়েলকে ক্ষুব্ধ করে তোলে তুরস্কের প্রতি। আর এখন যেহেতু প্যালেস্টাইনের স্বাধীনতাকামী গোষ্ঠীর সদস্যরা এখানে রয়েছে, যেহেতু মিস্টার নেতানিয়াহু স্পষ্ট করে ঘোষণা দিয়েছেন এরা পৃথিবীর যেখানেই থাকুক না কেন তারা লক্ষ্যবস্তুতে পরিণত করবে, সুতরাং তুরস্কও থাকলে সেখানে তারা লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। মিস্টার রিসেপ তাইপ এরদোগান এবং তুরস্ক পূর্ব থেকেই বুঝতে পেরেছিলেন ইসরায়েলের ক্ষেত্রে ন্যাটোর প্রতিক্রিয়া মূলত বাস্তবসম্মত নয়।
তাই ন্যাটোর সদস্য হয়েও তুরস্ক যদি চুপ করে বসে থাকে তাকে বড় ধরনের খেসারত বা মূল্য দিতে হবে। আর এই ব্যাপারটি বুঝতে পেরেই জাতীয় নিরাপত্তা এবং সামরিক উন্নয়নের ক্ষেত্রে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে ভরসা করে থাকতে চায়নি তুরস্ক। আঙ্কারা এই কারণে রাশিয়ার সাথে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ আরও হয়তো সামরিক প্রতিরক্ষা ভিত্তিক ব্যবস্থা নিয়ে ভবিষ্যতে ডিল করতে পারে। ইতিমধ্যে S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তারা সন্নিবেশিত করেছে রাশিয়ার কাছ থেকে। এটি পৃথিবীর অন্যতম একটি এয়ার ডিফেন্স সিস্টেম। বন্ধুরা, এখন থেকে এই প্রতিক্রিয়ায় বা এই অবস্থায় রাশিয়ার সাথে কি তুরস্ক আরও সামরিকভাবে ঘনিষ্ঠ হবে? ব্যাপারটি সম্ভবত তুরস্কের ভেবে দেখার সময় এসেছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী এক্ষেত্রে বাস্তবসম্মত বাণী উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, জর্ডান, সিরিয়া থেকে শুরু করে আরও কয়েকটি দেশের আরব অঞ্চল মূলত ইসরায়েলের গ্রেটার ইসরায়েল পরিকল্পনার অংশ। তাই এই অঞ্চলগুলোতে নিয়মিতভাবে অস্থিতিশীলতা সৃষ্টি করার মাধ্যমে তারা এইগুলো বাস্তবায়ন করার চেষ্টা করবে। এখন সর্বশেষ ইসরায়েল যদি তুরস্কের অভ্যন্তরে হামলা চালিয়েই ফেলে আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, তাহলে পরবর্তী প্রতিক্রিয়া কি হতে পারে? বন্ধুরা, এটি দোহার মতো বা কাতারের মতো হবে না এবং তুরস্ক তার জবাব দেওয়ার জন্য নিশ্চিতভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায়ও থাকবে না। সুতরাং এখানে যেহেতু পাল্টা আঘাত আসতে পারে ইসরায়েলের প্রতি, তাই এখানে তুরস্ক এবং ইসরায়েল সম্ভবত আপাতত কেউ কাকে ছেড়ে দিয়ে কথা বলবে বলে মনে হয় না। যেহেতু এখানে পাল্টা আঘাতের মাধ্যমে তুরস্ক তার উপরে যে কোনো হামলার প্রতিশোধ নিতে পারে, তাই যুদ্ধটি হয়তো দীর্ঘমেয়াদী বা আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে এই অঞ্চলের আঞ্চলিক নিরাপত্তা এবং স্থিতিশীলতার জন্য।